আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 11 অনুশীলনীর 19 নম্বর সমস্যার সমাধান করব। দেখো 19 নম্বরে দেওয়া আছে কোনো এক শ্রেণীর 30 জন শিক্ষার্থীর উচ্চতা নিচে দেওয়া হলো। উচ্চতার আয়তলেখ অঙ্কন করতে হবে, মানে আঁকতে হবে, আর এর থেকে প্রচুরক নির্ণয় করতে হবে। তো দেখো যখন আমাদের বলবে উচ্চতার আয়তলেখ আঁকতে হবে, তখন অবশ্যই আমাদের কি গ্রাফ পেপারে গণসংখ্যাটাও স্থাপন করতে হবে। কিন্তু দেখো এখানে শুধুমাত্র শিক্ষার্থীর উচ্চতা দেয়া আছে, গণসংখ্যাটা কিন্তু দেয়া নাই। এই জন্য আমাদের গণসংখ্যাটা বের করে নিতে হবে। আর গণসংখ্যা বের করে নেওয়ার জন্য আমাদের প্রয়োজন প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে উপাত্তগুলো আমাদেরকে দেওয়া আছে, মানে যে ডেটাটা আমাদের দেওয়া আছে সেখানকার মধ্যে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এখানে 180 আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে আমাদের এখানে 145। তাহলে দেখো যে 145 সর্বনিম্ন হচ্ছে আমাদের 145। তাহলে সেই কথাটাই আমরা লিখি যে এখানে বা উপাত্তে যেটা ইচ্ছা তোমার লিখতে পারো, আমি উপাত্তে লিখলাম। তো উপাত্তে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে, সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান হচ্ছে 180 আর সর্বনিম্ন মান হচ্ছে সর্বনিম্ন মান 145। তাহলে এখন আমাদেরকে পরিসর নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখি যে পরিসর সমান কি? সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তাহলে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান আমরা বিয়োগ করব, তার সাথে আমরা 1 যোগ করব। তাহলে 180 থেকে যদি আমি 45 বাদ দিই তাহলে আমি কত পাচ্ছি? 35 পাচ্ছি। তার সাথে 1 যোগ করব, তাহলে আমি এখানে পেলাম 36। এখন দেখো শ্রেণীব্যাপ্তি আমরা 5 ধরি, 5 ধরে আমরা কাজটা করি। তাহলে এখানে লিখি আমি যে শ্রেণীব্যাপ্তি হচ্ছে 5। তাহলে শ্রেণীব্যাপ্তি লিখলাম 5। শ্রেণীব্যাপ্তি শ্রেণী ব্যবধান একই কথা। এখন দেখো আমাদের শ্রেণী সংখ্যা বের করতে হবে। শ্রেণী সংখ্যা মানে কি? শ্রেণী সংখ্যা মানে হচ্ছে আমরা কয়টা দাগ কেটে এই অঙ্কটার সমাধান করব সেটা বের করা। এই যে আমি এখানে ছক কেটেছি, কয়টা ছক কাটবো, এই জন্যই আমাদেরকে শ্রেণী সংখ্যাটা বের করে নিতে হবে। তাহলে শ্রেণী সংখ্যা বের করতে হলে এই যে আমাদের পরিসর কত ছিল? 36। 36-এর সাথে শ্রেণীব্যাপ্তি মানে 5, এই 5কে ভাগ করতে হবে, অর্থাৎ পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি, তাহলে আমাদের পাওয়া যাবে। তাহলে দেখো এটা যদি আমি ভাগ করি তাহলে পাবো 7.2। তাহলে এটা কি দশমিক আকারে রাখা যায় না, এই জন্য আমরা পরের সংখ্যাটা নিব। 7-এর পরের সংখ্যা কি? 7-এর পরের সংখ্যা হচ্ছে 8। তাহলে আমাদের শ্রেণী সংখ্যা পেলাম কত? শ্রেণী সংখ্যা পেলাম 8। এখন শ্রেণী সংখ্যা যত পাবো তার থেকে এক ঘর বেশি বৃদ্ধি করে এখানে আমরা একটা ঘর বেশি আঁকবো, কারণ এই আমরা 8টা ঘরে তো অঙ্ক করব আর একটা ঘরে আমরা লিখবো, এই জন্য একটা ঘর আমরা সবসময় বেশি নেব। তাহলে আমাদের শ্রেণী সংখ্যা পেয়েছি 8, আমি ঘর রেখেছি এখানে 9টা। দেখো প্রথমে আমরা লিখবো শ্রেণীব্যাপ্তি, তারপর ট্যালি চিহ্ন, তারপর গণসংখ্যা, তারপর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। তাহলে দেখো শ্রেণীব্যাপ্তি আমরা যেহেতু 5 ধরেছি, এই যে দেখো প্রথমে শ্রেণীব্যাপ্তি আমরা 5 নিয়েছি। তাহলে সর্বনিম্ন সংখ্যা মান কত ছিল? সর্বনিম্ন মান ছিল এখানে 145। 145 থেকে আমরা 5 গণনা করব, 145 সহ। তাহলে দেখো 145, 45, 46, 47, 48, 49। তাহলে 5 ব্যবধান হলে হবে 149। 49-এর পরে কত? 49-এর পরে হচ্ছে 150। 150 থেকে তাহলে আবার 5 গণনা করব, আমরা পাবো 154। তারপর 154 পরে হচ্ছে 155, এর থেকে 5 গণনা করব, তাহলে আমরা পাবো 159। 159-এর পরে হচ্ছে 160, এখান থেকে আমরা যদি 5 গণনা করি তাহলে আমরা পাবো 164। 164 পরে 165, 5 গণনা করলে আমরা পাবো 169। তাহলে 169, তারপরে 170, 170 থেকে হবে তাহলে 174, আবার 175, 175 থেকে আমাদের হবে 179, আবার 180 থেকে আমাদের হবে কত? 180 থেকে হবে আমাদের 184। দেখো আমাদের শ্রেণীব্যাপ্তিটা নির্ণয় করা হয়েছে। এখন আমরা ট্যালিটা নির্ণয় করব। তাহলে দেখবো যে আমার কত পড়তেছে ট্যালির মধ্যে। তাহলে দেখো প্রথমে আছে কত? 145। তাহলে 145-এর ঘর এটা, এখানে আমরা দাগ দিব। তারপর 160, 160-এর ঘরে যে দেখো 160 লেখা আছে, এখানে একটা দাগ হবে। তারপর আবার 150, 150-এর ঘরে আমরা দিলাম 155। এই যে 155 থেকে 59-এর মধ্যে 148, 148 দেখো প্রথম ঘরে হবে, এখানে একটা দাগ দিয়ে 152। 152 হচ্ছে 150 থেকে 154-এর মধ্যে আছে 160। 160 হচ্ছে যে 160-এর ঘর আছে। তারপর 165, 165 দেখো তার নিচেটা হচ্ছে 165, 170,
170 থেকে 174, এই যে দেখা যাচ্ছে এই ঘরে একটা দাগ দিব। 160, 160 ঘর এটা। 175 হচ্ছে তার নিচে দেখো 175 থেকে 179 ঘর আছে, সেই ঘরে আমরা দিলাম 165। 165 হচ্ছে 160 থেকে, সরি 165 ঘর আলাদা আছে, তাহলে 165 ঘরটা আমরা দিব 180। 180 দেখো সবার নিচে 180 একটা ঘর আছে। দেন 175, তার উপরে একটা দেখো 175 আছে। তারপর 160, 160 এর আলাদা ঘর আছে, দেখো ওখানে দাগ দিলাম আমরা 165। তাহলে দেখো এই যে 165 ঘরে 165 জন্য একটা দাগ দিলাম। তারপর আবার 145, 145 এর ঘর ছিল উপরে। 155 ঘর হচ্ছে আমাদের, এই যে দেখো 155 ঘর, তাহলে 155 ঘর দিলাম আমরা। তারপর দেখো 175 হচ্ছে নিচ থেকে দেখো দ্বিতীয় নম্বরে 175 লেখা, তাই এখানে একটা দাগ দিলাম। 170 দেখো নিচ থেকে 3 নম্বর ঘরে 170 আছে। আবার 165 দেখো এই যে 165 থেকে 169 এর একটা আলাদা ঘর আছে। 175 এই যে দেখো নিচ থেকে 2 নম্বর ঘর 145, সবার উপরের ঘরে 170 দেখো নিচ থেকে 3 নম্বর ঘরে 170 লেখা। 165 ঘরে দেখো এখানে 4টা হয়ে গেছে। পঞ্চম নম্বরটা আমরা এইভাবে আড়াআড়ি দিব, তাহলে আমাদের 5 হয়ে যাবে। তাহলে 160 আমরা এখানেও দেখো 4টা হয়ে গেছে, পঞ্চম নাম্বারটা আমরা আড়াআড়ি ভাবে দিব। তাহলে 180 হচ্ছে নিচে যাবে 170 আমাদের যাবে এই যে একদম শেষে থেকে 3 নম্বর ঘরে। তারপরে দেখো 165 ঘর আছে, এই যে আমরা আবার নতুন করে শুরু করলাম, আবার একটা 1 দিয়ে দিলাম। 150 দেখো এই যে একটা আমাদের ট্যালি সংখ্যা নির্ণয় করা শেষ হয়েছে। দেখো এখন শুধু আমরা গণনা করে বসিয়ে দিব, তাহলে আমাদের গড় সংখ্যা হয়ে যাবে। এখানে দেখো এখানে হচ্ছে 4, তাহলে 4টা পেয়েছি। এখানে 3টা আছে, তাহলে 3টা লিখবো। এখানে দেখো 2টা, তাহলে এখানে 2 লিখবো। এখানে হচ্ছে 5টা, 5 লিখলাম। এখানে দেখো 6টা, 6 লিখলাম। আর এখানে দেখো 4 আছে, তাই 4 লিখলাম। আর এখানে আমরা কত পেয়েছি? এখানে আমরা 4 পেয়েছি, এখানে 2 পেয়েছি। তাহলে এখন দেখো আমরা যোগ করে দেখি যে এটা আসলে কি 30 হয়েছে নাকি 30 হয়নি। তাহলে দেখো 4 3 7, 7 2 9, 9 5 14, 14 আর 6 20, 20 আর 4 24, আর 4 28, আর 2 30। তাহলে আমাদের 30 হয়েছে। তাহলে আমরা মোট গণসংখ্যা কত পেয়েছি? আমরা তাহলে মোট গণসংখ্যা 30 পেয়েছি। তার মানে আমাদের এই পর্যন্ত অঙ্কটা সঠিক হয়েছে। এখন চিন্তা করো যে আমাদের আয়তলেখ অঙ্কন করতে বলেছে। তাহলে যদি আমরা আয়তলেখ অঙ্কন করি তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বের করে নিতে হবে, কারণ যেহেতু এখানে 0 থেকে মানটা দেয়া নাই, সেই জন্য আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বের করতে হবে। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বের করার নিয়ম কি? অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বের করার নিয়ম হচ্ছে এই যে শ্রেণীব্যাপ্তি দেয়া আছে, দেখো এই শ্রেণীব্যাপ্তিটার প্রথমটার থেকে মানে এই যে 145 থেকে 0.5 মানে 0.5 আমরা বাদ দিব, আর পরের অংশটার সাথে 0.5 আমরা যোগ করব। তাহলে দেখো 0.5 যদি আমরা এখান থেকে বাদ দেই 145 থেকে, তাহলে কত হবে বলো? 144.5 হবে না? তাহলে আমরা সেই কথাটাই লিখবো যে 145 থেকে যদি আমি 0.5 বাদ দিই তাহলে আমার কত হচ্ছে? 144.5 হচ্ছে। আর এটা পরেরটার সাথে কি করব? 0.5 আমরা কি করব? যোগ করব। তাহলে পরেরটার সাথে যদি 0.5 যোগ করি তাহলে কত হচ্ছে? 149.5 হচ্ছে। এবার দেখো পরেরটাও তাই, এটার সাথে বিয়োগ করব আর এটার সাথে যোগ করব। তাহলে এটার সাথে যদি বিয়োগ করি 150 এর সাথে যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 149.5, আর যদি আমরা 154 এর সাথে যোগ করি তাহলে পাবো 154.5। আমি আবারও বলছি, আগেরটার সাথে বিয়োগ হবে, আগের অংশটার সাথে 0.5 বিয়োগ হবে এবং পরের অংশটার সাথে 0.5 যোগ হবে। আশা করি বুঝতে পারছো। ঠিক একইভাবে ক্রমান্বয়ে আমরা এগুলো করে যাব। তাহলে 154.5 থেকে কত আছে এখানে? 159.5 হবে। আবার এখানে 159.5 থেকে 159.5 থেকে আমার কত আছে? 164.5 হবে। আবার এখানে 164.5 থেকে 169.5 হবে। 169.5 হবে। তাহলে 169.5 থেকে 174.5 হবে। 174.5 থেকে আমার এখানে হবে 179.5। এখানে হবে 179.5 থেকে 184.5। দেখো আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি নির্ণয় করা হয়ে গেল। আমি আবারও বলছি, প্রথমটার সাথে 0.5 বিয়োগ করবে এবং
প্রথম অংশের সাথে 0.5 বিয়োগ করবে এবং পরের অংশের সাথে 0.5 যোগ করবে, তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি নির্ণয় করা হয়ে যাবে। চলো এখন আমরা তাহলে আয়তলেখের সাহায্যে মানে আয়তলেখটা অঙ্কন করি গ্রাফ পেপারের সাহায্যে। তাহলে আমরা এখন একটা গ্রাফ পেপার নিব এবং গ্রাফ পেপার দিয়ে অঙ্কন করব। দেখো আমরা এখানে x অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি ধরেছি, বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, এবং y অক্ষ বরাবর আমরা গণসংখ্যা ধরেছি। তাহলে এই অক্ষটার নাম হচ্ছে আমাদের x অক্ষ বা x এক্সিস, আর এই অক্ষটার নাম হচ্ছে আমাদের y অক্ষ বা y এক্সিস। আমি আবারও বলছি তোমাদের, তোমরা অবশ্যই এটা পেন্সিল দিয়ে করবা, এটা কখনোই কলম দিয়ে করবে না। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে কলম ব্যবহার করছি। তাহলে দেখো এই যে আমাদের যে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি যেভাবে এসেছিল সেইভাবে আমরা পর্যায়ক্রমে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিগুলো লিখে নিয়েছি। তাহলে আমাদের প্রথম অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি ছিল 144.5, এভাবে ক্রমান্বয়ে লিখে নিয়েছি, এবং শেষেরটা যেটা শেষে 179.5 ছিল, 179.5 থেকে 184.5, সেই শেষেরটা ওই পাশেরটা আমরা নিয়েছি 184.5 পর্যন্ত আমরা নিয়েছি। তাহলে দেখো এখানে ক্রমান্বয়ে আমি লিখে নিয়েছি, প্রত্যেক ঘরকে এক একক ধরেছি, x অক্ষ বরাবর প্রত্যেক বর্গ ঘরকে আমি এক একক ধরেছি। একটু খেয়াল করলে বুঝতে পারবে যে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র বর্গাকৃতির ঘর আছে, এই প্রত্যেকটা ঘরকে আমি এক ধরেছি, প্রত্যেকটা ঘরের মান ধরেছি 1। এভাবে আমি 144.5 থেকে 184.5 পর্যন্ত চিহ্নিত করে নিচ্ছি। এই যে এক এক করে এভাবে আমি চিহ্নিত করে নিয়েছি। আর প্রথম অংশটা দেখো আমি এভাবে কেটে কাটার মতো করে দিচ্ছি আঁকাবাঁকা, অর্থাৎ এখানে মান ছিল কিন্তু আমরা সেই মানটা আসলে নেইনি, এজন্য আর কি এই মানটা আমরা আমাদের এখানে অবিচ্ছিন্ন করে দিয়েছি। এই অংশে মান ছিল কিন্তু আমরা মানটা নেই, এখান থেকে আমাদের মানটা আছে, এই জন্য এই অংশটা এরকম করে দিয়েছি। আর y অক্ষ বরাবর দেখো, y অক্ষ বরাবর প্রত্যেক দুই ঘরকে এক একক ধরেছি, তাহলে যেখানে 10 হয়েছে ওইখানে আসলে আমাদের মান হয়েছে কত, 5, মানে 1 2 এই দুইকে এক একক ধরেছি। এরকম করে আমরা গণনা করে করে এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এখানে 5, এখানে 10 হয়েছে, এখানে 15 হয়েছে, এখানে 20 হয়েছে, ক্রমান্বয়ে আমরা এভাবে বসিয়ে দিয়েছি। এবার আমরা দেখব যে 144.5 ছিল, যখন 144.5 ছিল তখন আমাদের গণসংখ্যা কত ছিল, তখন গণসংখ্যা ছিল 4। এই জন্য এই ঘরে আমরা একটা চিহ্নিত করে নেব এইভাবে গোল দিয়ে। আবার যখন 149.5 ছিল তখন আমার গণসংখ্যা কত ছিল, 149.5 যখন ছিল তখন আমার গণসংখ্যা ছিল কত, 3 ছিল। সো আমি এই ঘরে যে একটু মার্কিং করে দিব এইভাবে। তারপর ক্রমান্বয়ে কত ছিল, 154.5 যখন ছিল তখন আমার গণসংখ্যা ছিল 2। এইভাবে আবার 59.5 যখন ছিল, 59.5 যখন ছিল তখন আমার ছিল 5। তাহলে আমি এভাবে ক্রমান্বয়ে এই যে 59.5 আগে দিব আমরা চিহ্নটা, এবার 5 ঘর উপরে উঠতে হবে, তো 5 ঘর উপরে উঠে গেছি, এইভাবে আমরা এভাবে চিহ্নিত করে নেব। আবার দেখো 164 যখন 5 ছিল, 164.5 আমার গণসংখ্যা হচ্ছে 6, তাহলে 164.5 আগে আমরা হচ্ছে যে পেন্সিলটা রাখবো, তারপর ওপর দিকে 6 ঘর উঠে যাব, ওখানে আমরা মার্ক আউট করে দিব। ঠিক একইভাবে 169.5 যখন ছিল তখন আমার গণসংখ্যা কত ছিল, গণসংখ্যা ছিল 4। আবার 175.5 যখন ছিল তখন আমার গণসংখ্যা ছিল 4। 179.5 যখন ছিল তখন আমার গণসংখ্যা হচ্ছে কত, তখন আমার গণসংখ্যা ছিল 2। দেখো আমি এভাবে মার্ক আউট করে নিয়েছি সবগুলো, তোমরা এভাবে মার্ক আউট করে নেবে। তারপরে দেখো এই যে এইভাবে আমরা এই বিন্দুটা থেকে যে x অক্ষ পর্যন্ত আমরা একটা লম্ব টেনে নেব, এই বিন্দুটা থেকে x অক্ষ পর্যন্ত প্রত্যেকটাতে এখানে জাস্ট আমরা মিলিয়ে দিব, দুইটা দাগ আমরা মিলিয়ে দিব। তোমরা পেন্সিল দিয়ে করবে। দেখো দাগ দুইটা আমরা মিলিয়ে দিয়েছি, শুধু দাগটা আমরা মিলিয়ে দিব। দেখো মিলিয়ে দিয়েছি, সবগুলো দাগ আমরা মিলিয়ে দিয়েছি। এখন আমরা সবগুলোকে ডান দিক বরাবর দাগ দিব, ডান দিক বরাবর পরের ঘর পর্যন্ত।
তাহলে ডান দিক বরাবর আমরা এই পাশে সবগুলো দাগ ডান দিক বরাবর পরের ঘর পর্যন্ত টেনে নেব। তা ডান দিকে বর্ধিত করব। দেখো আমরা ডান দিকে বর্ধিত করেছি, এটাও দেখো ডান দিকে বর্ধিত করেছি। সবগুলো এভাবে বিন্দুর কাছে যাব এবং ডান দিকে বর্ধিত করব পরের ঘর আসা পর্যন্ত। এটাও দেখো আমি ডান দিকে বর্ধিত করেছি, এটাও ডান দিকে বর্ধিত হবে, এইটাও আমাদের ডান দিকে বর্ধিত হবে। দেখো সবগুলো আমি ডান দিকে বর্ধিত করেছি। এখন যে অংশগুলো ফাঁকা আছে সেই অংশগুলো আমরা পূরণ করে দিব, ফাঁকা পূরণ করে দিব। তাহলে এই যে এই অংশ থেকে এই অংশটুকু ফাঁকা হয়ে আছে, এটুকু আমরা স্কেল ধরে নিচের দিকে পূরণ করে দিব। আবার এই স্কেল ধরে আবার যেটুকু ফাঁকা আছে সেটুকু আমরা পূরণ করে দিব। দেখো এখানে কিন্তু ফাঁকা নাই, এটার সাথে এটা আগে লেগে গেছে, এটাও তাই। তাহলে এই অংশটা ফাঁকা আছে, এই অংশটা আমরা এভাবে পূরণ করে দিব। ফাঁকা অংশগুলো আমরা রাখবো না, ফাঁকাগুলো পূরণ করে দিব, তাহলে আমাদের আয়তক্ষেত্রটা তৈরি হবে। দেখো সকল ফাঁকাগুলো আমরা পূরণ করে দিয়েছি। এখন তোমরা যেটা করবে সেটা হচ্ছে পেন্সিল দিয়ে এই যে এই অংশগুলো কালার করে নেবা। এই অংশগুলো এভাবে পেন্সিল দিয়ে সবগুলো কালার করে নেবে, ঘরটা যেন মানে কালারফুল হয় আর কি। এবার দেখো আমাদেরকে বলেছে যে প্রচুরক নির্ণয় করতে হবে। এই যে প্রশ্নে আমাদেরকে বলা হয়েছিল যে প্রচুরক নির্ণয় করতে হবে, আয়তলেখ আঁকতে হবে। আয়তলেখ আঁকা হয়ে গেছে, এখন আমাদেরকে বলেছে কি করতে হবে, প্রচুরক আঁকতে হবে। তাহলে দেখো প্রচুরক শ্রেণী কোন ঘরে আছে, তাহলে প্রচুরক শ্রেণী আছে এই যে সবচেয়ে বেশি যে উচ্চতা সম্পন্ন ঘরটা সেইখানে প্রচুরক আছে, মানে 64.5 থেকে 69.5 পর্যন্ত আমাদের সর্বোচ্চ গণসংখ্যা ছিল 6, তার মানে প্রচুরক এখানে আছে। এখন কি করব, এই আগের অংশটার সাথে এই যে এই বিন্দু মানে 64.5 যেখানে আছে সেইখানে যাব। এখানকার একটা বিন্দু আছে দেখো, এই বিন্দুটার সাথে পরের ঘরের বিন্দুটাকে আমরা যোগ করে দিব। তাহলে এই বিন্দুটা এখানে, পরের ঘরের বিন্দুটা এখানে, তাহলে আমরা স্কেল ধরে এই বিন্দুটার সাথে এই বিন্দুটা যোগ করে দিব। যোগটা খুব কেয়ারফুলি করবে যেন এদিক ওইদিকে না হয়ে যায়, যোগটা খুব কেয়ারফুলি করবে। আচ্ছা, তোমরা যখন পেন্সিল দিয়ে বিষয়টা করবে তখন আরো শার্প করে পেন্সিলটা করবে, আরো ভালো দাগ আসবে। এবার দেখো, এবার আমাদের দেখো যে এই বিন্দুটা তো এখানে ছিল, এখন এইটার শেষ প্রান্ত কোনটা, এইটা এই যে কৌণিক বিন্দু, এই কৌণিক বিন্দুর এইখানকার কৌণিক বিন্দুর শেষ প্রান্ত হচ্ছে এই যে এইটা, আর এটার সাথে এটার আগেরটা, তাহলে এটার আগেরটা শেষ প্রান্ত হচ্ছে এটা, এই অংশটা। তাহলে এই অংশের সাথে এই অংশ লাগাবো, এই অংশের সাথে এই অংশ। আশা করি দেখে বুঝতে পারছো তোমরা কোন অংশের সাথে কোন অংশ আমাদেরকে যোগ করতে হবে। তাহলে দেখো এই অংশের সাথে আমরা এই অংশ লাগাবো। একটু খেয়াল করে দাগটা দিবে, একটু খেয়াল করে দাগটা দিবে যাতে আমাদের জিনিসটা সুন্দর হয় এবং মানটা আমাদের ভালো আসে। দেখো এই কর্নারের সাথে এই কর্নারটা আমরা মিলিয়ে দিচ্ছি। এখন দেখো এক জায়গায় ছেদ করেছে এক জায়গায়, তো যে জায়গায় ছেদ করেছে ওই ঘরটা বরাবর আমরা যাব, যে ওই ছেদ বিন্দুটাতে আমরা জাস্ট একটা চিহ্নিত করবো। এই দেখো ছেদ বিন্দুতে আমি চিহ্নিত করেছি এবং সুন্দর করে ওই অক্ষ বরাবর একটা লম্ব টানার আমরা চেষ্টা করব। তো দেখো ওই অক্ষ বরাবর আমি একটা লম্ব টেনেছি। হ্যাঁ, এখানে আমার ছেদ বিন্দু ছিল, দেখো আমি লম্ব টেনেছি। এখন আমার প্রচুরকটা নির্ণয় করতে হবে। তাহলে প্রচুরকটা দেখো আমি নির্ণয় করি। এই পর্যন্ত তো আমার ছিল 64.5, তাই না? তাহলে এই পর্যন্ত আমার ছিল 64.5। এখন 64.5 এর পরবর্তী অংশ আমাকে নির্ণয় করতে হবে। এখানে একটু খেয়াল করবে, আমার এখানে 164.5 থেকে 169.5 এর মধ্যে এই ঘরটাতে এইখানকার মান হচ্ছে 164। তাহলে এই পরের ঘরটার মান হচ্ছে এখান থেকে এটার মান হচ্ছে 165 আর এটার মান হচ্ছে 166। তাহলে দেখো প্রত্যেক ঘরকে আমি এক একক ধরেছি। তাহলে এইটা হচ্ছে আমার 164.5, এটা 165.5, এটা 166.5। তাহলে এখানে আমার কত হয়েছে, 166.5। তাহলে আমার প্রচুরকটা এখানে নির্ণয় হয়েছে 166.5। তাহলে আমরা সেটাই বলবো যে আমাদের প্রচুরক হচ্ছে 166.5। আমি কলমে করার কারণে হয়তো একটু রেখাগুলো এলোমেলো দেখা যাচ্ছে, কিন্তু যখন তোমরা স্কেলে করবে তখন দেখবে যে কোনো রকমের এলোমেলো দাগ তোমরা পাবে না। আর এটা যদি আমরা প্রচুরক নির্ণয় করতে যেয়ে যদি 0.5 বেশি হয় বা কম হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, প্রচুরক নির্ণয় হয়ে যাবে। দেখো ছক কাগজে যখন আমরা আমাদের মানগুলো স্থাপন করে আয়তলেখ আঁকা সম্পন্ন করব, তারপরে আমরা যে অনুযায়ী কাজ করেছি সেই অনুযায়ী একটু ব্যাখ্যা করে দিব।
নিচে লিখবো যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর উচ্চতা এবং ওয়াই অক্ষ বরাবর শিক্ষার্থীর সংখ্যা। আসলে আমরা কি গণসংখ্যা ধরেছিলাম না? গণসংখ্যাটা আসলে কি? গণসংখ্যাটা আসলে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা, তাই লিখেছি যে শিক্ষার্থীর সংখ্যা ধরা হয়েছে। আর ছক কাগজে কি করেছিলাম, এক্স অক্ষ বরাবর 1 ঘর সমান 1 ধরেছিলাম, আর ওয়াই অক্ষ বরাবর 2 ঘর সমান 1 ধরা হয়েছে। তাই সেই কথাটাই আমরা লিখে দিয়েছি যে এক্স অক্ষে 1 ঘর সমান 1 এবং ওয়াই অক্ষে 2 ঘর সমান 1 ধরা হয়েছে। তাহলে আমাদের ব্যাখ্যা করা শেষ। এখন আমাদের প্রচুরক নির্ণয় করতে হবে। তাহলে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে আমরা লিখব যে প্রচুরক নির্ণয়, এখানে কি চিত্রায়িত হয়েছে, এটা কি একটা চিত্রায়িত, তাই এটা চিত্রায়িত আয়তলেখ থেকে দেখা যায় যে বেশিরভাগ শ্রেণীর শিক্ষার্থী মানে বেশিরভাগ সংখ্যা শিক্ষার্থীর উচ্চতা কোথায় আছে 164 থেকে 64.5 থেকে 169.5 এর মধ্যে যে ঘরটা ছিল সেটা সর্বোচ্চ উচ্চতা সম্পন্ন ছিল। তার এর মধ্যে কি আছে, এই শ্রেণীতে আমাদের কি আছে, প্রচুরক শ্রেণী, এখানে প্রচুরক বিদ্যমান আছে, সেটাই লিখেছি আমরা যে সুতরাং প্রচুরক এই শ্রেণীতেই বিদ্যমান। এখন প্রচুরক নির্ণয় করার জন্য আয়তের উপরিভাগের কৌণিক বিন্দুদ্বয় থেকে আড়াআড়ি রেখাংশের আগে এবং পরের আয়তের উপরিভাগের সাথে সংযোগ করা হয়েছে। এটা আমরা যেভাবে করেছিলাম যে উপরের অংশের সাথে নিচের অংশ আড়াআড়ি ভাবে আমরা কি করেছিলাম, সংযুক্ত করেছিলাম। তারপরে এর যে ছেদ বিন্দুটা হয়েছিল, এই যে মাঝখানে একটা ছেদ বিন্দু হয়েছিল, সেই ছেদ বিন্দু থেকে এক্স অক্ষের উপরে যে লম্ব টানা হয়েছিল, সেই এক্স অক্ষের উপরে যে লম্ব টানা হয়েছিল সেটা 166.5 বিন্দুকে ছেদ করেছে। সুতরাং আমরা বলবো যে বিন্দুতে ছেদ করেছে, সুতরাং 166.5 হলো আমাদের প্রচুরক। দেখো যদি 0.5 এদিক ওদিক হয়ে যায় তাহলে কোনো সমস্যা হবার কথা নয়। তারপরে তোমরা একটু মনোযোগ দিয়ে করবে, দেখবে যে মানটা একদম সঠিক এসেছে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।